আজকের গল্পটা আপনার মাথা ঘুরিয়ে দেবে, এটা কথা দিচ্ছি। এক প্রতিবন্ধী ছেলে কোনো কারণে তার স্কুলের ওয়ার্ডেনকে মেরে ফেলে, তাও আবার সাধারণ একটা সিরিঞ্জ দিয়ে। অপরদিকে সে আবার চুকেও দেখে না। তো কথা বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া মুভি রাউটুকার রাজের কথা। তো চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমাদের একজন লোককে দেখানো হয়, তার নাম দীপক। পেশায় একজন পুলিশ ইন্সপেক্টর। সকাল সকাল ঘুমিয়েছিল, না জানি কোন এক অজানা স্বপ্নে নিজেকে বিলীন করে রেখেছিল। কিন্তু তখনই তার সহকারী ইন্সপেক্টর ডিমরি কল করে জানায় সেবাদাম স্কুল থেকে কল এসেছিল, ওখানকার ওয়ার্ডেন সঙ্গীতা মারা গেছে। এটাক বেটাকে হয়তো মারা গেছে। এখানে বলুন পুলিশ গিয়ে কি করবে? কোনো ঝামেলা বলেও মনে হচ্ছে না। দীপক বলে, কি হয়েছে কি না তুই ঘরে বসেই কি জেনে গেছিস? পুলিশের ডিউটি করার যদি ইচ্ছা না থাকে তো ছেড়ে দে, অযথা কথা বলিস না। ডিমরি বলে, আচ্ছা স্যার, আমি খোঁজখবর নিচ্ছি। তো কিছুক্ষণ পর ডিমরি আর দুজন ইন্সপেক্টর স্কুলে আসে। স্কুলের প্রিন্সিপাল বলে, আপনাদের আবার কে ডাকলো? আমরা যখন জানতে পারি সঙ্গে সঙ্গে ডাক্তার এনে তাকে দেখিয়েছি। এখন আর কি, বডি নিয়ে যাওয়ার পালা। ডিমরি বলে, অবশ্যই, এই তো আমরা নিয়ে যেতেই এসেছি পোস্টমর্টামের জন্য। প্রিন্সিপাল বলে, পোস্টমর্টাম? এসবের কি দরকার? ডাক্তার তো দেখে বলল একেবারে ন্যাচারাল মৃত্যু। ডিমরি বলে, এখন এটা পুলিশের ব্যাপার, অযথা কথা না বলে বাইরে জানতো। এই পান্থ, রুমটা সিল করে দে। আর কিছু যদি শকিং মনে হয় নোট করে রাখিস। আমি যাই তাদের জিজ্ঞাসাবাদ করি, কিছু যদি জানা যায়। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। ডাক্তার বিঞ্জুলা আসবেন। এটা এখন পুলিশ ম্যাটার হয়ে গেছে, বিষয়টা আমরা এখন দেখব। আচ্ছা, পুলিশ কন্ট্রোল রুমে কে কল করে বলেছিল সঙ্গীতার মৃত্যু হয়েছে? প্রিন্সিপাল বলে, পুলিশ কন্ট্রোল রুম? আবার আমাদের এখান থেকে ফোন? না না, এটা হতে পারে না। ডিমরি বলে, ওয়ার্ডেন এখানে কত বছর ধরে কাজ করছে? প্রিন্সিপাল বলে, 5 থেকে 6 বছর হবে। আমি সঠিক বলতে পারবো না, কেননা আমার আগেই উনার পোস্টিং হয়েছে। ডিমরি বলে, তাকে কে এখানে পোস্টিং করেছিল? প্রিন্সিপাল বলে, মনোজ কেশরি। ডিমরি বলে, আচ্ছা, ওয়ার্ডেনের কি বিয়ে হয়ে গেছে? প্রিন্সিপাল বলে, না না স্যার, উনার এখনো বিয়ে হয়নি। তখনই একজন লোক এসে বলে, স্যার, এই ভিডিও ফুটেজটা দেখুন। ডিমরি বলে, এটা আবার কি? লোকটার নাম তীরযুগী। বলে, ম্যাডাম প্রত্যেক দিনই 5:30টার দিকে উঠে পড়তেন, কিন্তু আজ 7:30 বেজে যায়, ম্যাডামের কোনো নড়াচড়া নেই। আমাদের তখন কিছুটা সন্দেহ হয়। তখন আমি আর হিমা বিষয়টা দেখতে যাই। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি করি, কিন্তু ম্যাডামের কোনো রেসপন্স পাইনি। তখন আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি। তাই সেফটির জন্য ভিডিওটা করেছিলাম। ডিমরি ভিডিওটা দেখে বলে, ও আচ্ছা, তাহলে তুই পুলিশ কন্ট্রোল রুমে কল করেছিলি? তীরযুগী বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমিই কল করেছিলাম। ডিমরি বলে, অনেক ভালো কাজ করেছিস, ভিডিওটা আমার ফোনে সেন্ড করে দে। তখনই এখানে দীপক আসে। কিরে, জিজ্ঞাসা করা শেষ? ডিম্বি বলে, এই তো তার কাজই করছি। আচ্ছা আয়, ভেতরে গিয়ে দেখি কি ব্যাপার সেপার। কি কিছু পাওয়া গেল কি? ডিম্বি বলে, কোনো ঝামেলা বলে মনে হচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি কোনো ঝামেলা না থাকে বডির এভিডেন্স, ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তুলে বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দে। ডিম্বি বলে, এত কিছু করার দরকার নেই স্যার, সব ঠিকই মনে হচ্ছে। দীপক বলে, আইন যখন আছে কিছু তো করতে হবে না ভাই, উত্তরাখণ্ডের পুলিশের নাম রেসপেক্ট আছে না, কাজ কর। এরপর দীপক সেখান থেকে বেরিয়ে পড়ে। যেতে যেতে ডিমরি বলে, স্যার, বডির রুমের একটা ভিডিও তীরযুগী করেছিল, এই দেখুন। দীপক বলে, আরে রাখতো এসব, আগে বডির পোস্টমর্টমের রিপোর্ট আসুক, এরপর দেখা যাবে। এরপর দীপক চলে যায়। সিন আসে শ্যামল সবুজে ভরা এই ছোট গ্রামের ছোট্ট পুলিশ স্টেশনে। সিনিয়র অফিসার আজ পুলিশ স্টেশনে এসেছে আর দীপককে বলে, উপর থেকে কল আসছে, ওয়ার্ডেনের বডি রিলিজ করে দাও। দীপক বলে, এখন তো পোস্টমর্টম চলছে, বেসিক প্রটোকল। সিনিয়র অফিসার বলে, ঠিক আছে, বুঝতে পারছি, তবে বডি আমরা বেশি দিন আটকে রাখতে পারবো না, খুব তাড়াতাড়ি যেভাবেই হোক বডি রিলিজ করার ব্যবস্থা করো। তো এরপর দীপক এতে সবাইকে ডেকে আনে। শুনো সবাই, ওয়ার্ডেনের কেস এমনভাবে ট্রিট করো যেন মনে হয় এটা ন্যাচারাল মৃত্যু। আমরা শুধু রুটিন ইনভেস্টিগেট করার জন্যই এসেছি। আর এই ডিমে শুন, ওয়ার্ডেনের বডি রিলিজ করে দে, তবে ভিজারা করে। তো এরপর যখন ওয়ার্ডেনের বডি রিলিজ করে দেওয়া হয়, সিন আসে স্কুলে। এখানে সবাই আসে ওয়ার্ডেনকে শেষ দেখা দেখতে। তীরযুগী ডিমরিকে বলে,
ওই যে বুড়ো লোকটাকে দেখছেন, উনি হলেন ট্রাস্ট্রি মনোজ কেশরি। তারই তো এসব বিল্ডিং, জমি, অনেক ধনী রে ভাই। তার পারমিশন ছাড়া এখানে কিছুই হয় না। একটা কথা বলবো, উনার আর ওয়ার্ডেনের। ডিমরি বলে, তুই এটা আমাকে আগে বললি না কেন? আপনি আগে জিজ্ঞেস করলেন কোথায়? ডিমরি বলে, ওয়ার্ডেনের পরিবার থেকে কে কে এসেছে? তীরযুগী বলে, আরে উনি তো ওনার ছিলেন, কেশরি ছাড়া তার আর কেউ নেই। আচ্ছা, আপনাকে যে আমি এসব বলছি, কাউকে বলবেন না কিন্তু, প্রমিস করুন। তখন ডিমরিও প্রমিস করে। যা হবার তো হয়ে গেছে, এবার সিগনেচার পেপারে তার সাইনটা নিতে পারলেই হলো। তীরযুগী বলে, আজ তো কোনোভাবেই পসিবল বলে মনে হচ্ছে না। আজ কেসি সাহেব অনেক ব্যস্ত থাকবে। একটা কাজ করতে পারেন, আমি আপনাকে যখন কল করব তখন চলে আসবেন। ডিমরি বলে, তো আচ্ছা ঠিক আছে। তো এরপর সিন আসে কয়েকদিন পর পুলিশ স্টেশনে। দীপকও তখন গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। ডিমরি বলে, স্যার আপনার মা বাবা এসেছেন। দীপক বলে, এ কি তোমরা এখানে? আমাকে একটা কল তো করতে পারতে। এই মুজিদ, তাদের এখানে নিয়ে আসলি কেন? ঘরে তো নিয়ে যেতে পারতি। আচ্ছা চলো, চা নাস্তা করে নেবে। দীপকের মা বলেন, আমরা চা নাস্তা করতে এখানে আসিনি। তুই ঘরে কবে আসবি এটা বল। মা বাবার প্রতি তোর কোনো দায়িত্ব আছে নাকি নেই? দীপকের বাবা তার পকেট থেকে কিছু টাকা বের করে দীপকের হাতে দিয়ে বলেন, এই নে, তুই যে টাকা আমাদের দিয়েছিলি সব টাকা এখানে আছে। আমরা যা পেনশন পাই তা দিয়েই দুজন ভালোভাবে চলতে পারবো। তোর টাকা আমাদের লাগবে না। শুধু দিওয়ালির দিন তোর মুখটা আমাদের একবার দেখাস, এটাই আমাদের জন্য অনেক। 10 বছর হয়ে গেল তুই একটিবারের জন্য বাড়ির দিকে ফিরে তাকাসনি, একটিবারের জন্য ঘরে আসিসনি। হোলি, দিওয়ালি সব অনুষ্ঠান কিভাবে তোকে ছাড়া কাটাই আমরাই শুধু এটা জানি। দীপকের মা বলেন, না তুই ঘরে আসছিস, না সংসার সাজাচ্ছিস, এভাবে কি করে চলবে তুই বল। দীপক বলে, আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা পরে এক সময় কথা বলবো। চলো, অনেক সকাল সকাল এখানে এসেছো, চা নাস্তা করে নেবে, সাথে একটু আরামও হয়ে যাবে। দীপকের বাবা বলে, চা তো আমাদের গ্রামেও আছে, চল আমাদের সাথে চা খেয়ে আসবি। দীপকের আর কিছু বলার থাকে না। এই মুজিদ, আয় তো বাবা, আমরা ফিরে যাই। মুজিদ বলে, আপনারা যান, আমি আসছি। আর দীপককে বলে, শুন রে ভাই, তোর কষ্ট তাদের উপর কেন যাচ্ছিস? কোনো একদিন তুইও ঘরে আসতে চাইবি, ওই দিন ঘর তো ওখানেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেদিন তোর আপন বলতে কেউ নাও থাকতে পারে। যাই, ভালো থাকিস। এসব কথা শুনে দীপক আর কিছু বলতেই পারে না। তার চোখের সামনে দিয়ে তারা সবাই চলে যায়। দীপক শুধু অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখে। ডিমরি বলে, স্যার চলুন না স্কুলে পেপারটাতে সাইন করিয়ে নিয়ে আসি। তার একটু পর সিন আসে স্কুলে। ডিমরি কেসটিকে গিয়ে বলে, স্যার বডি হ্যান্ড ওভার করেছিলাম না, তো এই পেপারে আপনার একটা সাইন লাগবে। কেসি পেপারটাতে সাইন করে দেওয়ার পর দীপক কেসটিকে জিজ্ঞেস করে, ওয়ার্ডেন ম্যাডামকে কখন থেকে চিনেন? কেসটি অনেক গম্ভীর হয়ে বলে, আমাদের স্কুলে জয়েন করার পর থেকে। দীপক বলে, আচ্ছা তাকে কি নিয়োগ দিয়ে চাকরিটা দেওয়া হয়েছে, নাকি এমনিতেই আপনার পরিচিত থাকায় স্কুলে ঢুকে দিয়েছেন? কেসরি বলে, আপনি যদি আপন মানুষদের ভালোবেসে থাকতেন তো কখনো এই প্রশ্নটা করতেন না। সে টপ ক্লাস মিনিস্ট্রি ছিল, আমার এমপ্লয়ি ছিল। দীপক বলে, তার ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কেসরি অনেক রেগে মেগে বলে, আপনার এসব প্রশ্নের উত্তর দিতে আমি মোটেও প্রস্তুত না। তো এরপর ডিমরি আর দীপক সেখান থেকে চলে আসে। যেতে যেতে ডিমরি বলে, স্যার লোকটার ভাবসাব আপনার কাছে কেমন লাগলো? জানেন, যখন ওয়ার্ডেনের বডি হ্যান্ড ওভার করতে এসেছিলাম তখন তীরযুগী বলেছিল ওয়ার্ডেনের সাথে কেসিন নাকি, বুঝতেই তো পারছেন। দীপক কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। এভাবেই কেটে যায় আরো কয়েকটি দিন। সিন আসে পুলিশ স্টেশনে। ডিমরি পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে এসেছে। স্যার, কাজ তো বেড়ে গেল। আমরা যেরকম মনে করেছিলাম মোটেও এটা ন্যাচারাল মৃত্যু না। ডাক্তার বলেছে কারণ খুঁজে বের করতে সময় লাগবে। দীপক সবাইকে ডেকে আনে। আচ্ছা, ওয়ার্ডেনের রুম তল্লাশি করে কে কি পেলে? এরা বলে, না তেমন গুরুত্বপূর্ণ কিছুই পাওয়া যায়নি, কিছু কাগজপত্র আর ওয়ার্ডেনের ডায়েরি, এসবই। দীপক বলে, আচ্ছা তোমরা স্কুলে গিয়ে তাদের কাছ থেকে যা ইনফরমেশন পাও কালেক্ট করো, আর যদি ক্রিটিক্যাল ইনফরমেশন পাও তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর হ্যাঁ, এটা যে সাসপিশিয়াল মৃত্যু কেউ যেন বুঝতে না পারে। এই ডিমরি, তুই আয় আমার সাথে। ওই কি নামটা জানি না, হ্যাঁ হ্যাঁ, মনোজ কেশরি। তো এরা তিনজন চলে আসে স্কুলে। যেহেতু এটা বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদের স্কুল ছিল, তাই এখানকার ছাত্ররা তাদের মতো করে ব্যস্ত ছিল। কেউ হাতের টারে টারে বই পড়ছে, কেউ বা বলে ঝনঝনির শব্দ শুনে বল ধরছে।
ওদিকে দীপক আর ডিমরি যাচ্ছে কেসরির কাছে। কিছুক্ষণ পর তারা যখন কেসরির বাড়ি যায়, কেসরি তখন অফিসে। দীপক তখন কেসরিকে না পেয়ে কেসরির বউকে কিছু জিজ্ঞাসাবাদ করে। পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে ওয়ার্ডেনের মৃত্যু আনন্যাচারাল, কিন্তু এখানে কেসরির বউও কেসরির মতোই কড়া জবাব দেয়। দেখুন অফিসার, এগুলো আমাকে বলে কি লাভ বলুন? স্কুল রিলেটেড সব কিছুই আমার হাজব্যান্ড হ্যান্ডেল করে থাকেন, আমি তো আর এসব হ্যান্ডেল করি না, এসব যে আমাকে প্রশ্ন করছেন। দীপক যখন বুঝতে পারে এখানে কথা বলা মানে শুধু সময় নষ্ট করা, তাই সে আর কথা না বাড়িয়ে তার কাছ থেকে কেসরির অফিসের ঠিকানা নিয়ে কেসরির অফিসে চলে আসে। দীপককে দেখে কেসরি আবার গম্ভীর হয়ে যায়। দীপক বলে, ওয়ার্ডেনের যে ডেথ হয়েছিল পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে এটা আনন্যাচারাল মৃত্যু। কেসরি বলে, আপনি আগে বললেন এটা ন্যাচারাল মৃত্যু, আর এখন বলছেন আনন্যাচারাল মৃত্যু। আমি ঠিক বুঝতে পারছি না আপনি করতেটা কি চাইছেন। দীপক বলে, আমি জানি না আপনি কিসের কথা বলছেন, আমাদের কাছে তো একটাই রিপোর্ট আছে যার দ্বারা এটাই প্রমাণিত হয় সাসপিসিয়াল আনন্যাচারাল মৃত্যু। কেসরি বলে, এই রেপুটেশনের ভয় দেখিয়ে টাকা ইনকাম করার ধান্দা যে তোদের, এটা আমি ভালো করেই জানি। আর আমি বেশিরভাগ সময় লখনৌতে থাকি, আর তোমার এসব কথার উত্তর দিতে আমি মোটেও প্রস্তুত না। দীপক বলে, লখনৌতে থাকেন করে কোনো নবাব হয়ে গেছেন নাকি? মানুষই তো। কেসরি অনেক রাগান্বিত হতে থাকে। দীপক বলে, আচ্ছা আপনার আর ওয়ার্ডেনের রিলেশনশিপ কেমন ছিল? কেসরি বলে, কেন, যেরকম একজন এমপ্লয়ের সাথে একজন এমপ্লয়ের হয়ে থাকে। দীপক বলে, বাকি টিচার আর স্টাফের মতোই কি? কেসরি রেগে বলে, হ্যাঁ ঠিক এরকমই। দীপক তার পকেট থেকে একটা মেমো বের করে কেসরিকে দিয়ে বলে, তাহলে আপনি মনে হয় এই স্কুলের সবাইকে দামি দামি গিফট দিয়ে থাকেন। মেমোতে দেখা যায় কেসরি জুয়েলারি থেকে 3 লক্ষ টাকার সোনার চেইন ওয়ার্ডেনকে গিফট করেছে। ওদিকে এই দাদা ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে জানতে পারে কেসরি বেশিরভাগ সময় লখনৌতে থাকে, তবে যখন এখানে আসে প্রত্যেক দিন স্কুলে একবার হলেও আসে, তবে দিনে কম, রাতে 12টা-1টার দিকে বেশি আসতেন। এই দাদা জিজ্ঞেস করে, রাতে এখানে এসে করেটা কি? লোকটা তখন হাসতে শুরু করে, মানে বুঝার আর বাকি থাকে না কেসরি আর ওয়ার্ডেনের সম্পর্কটা কি ছিল। আর এই খবরটা যখন এই দাদা দীপককে হোয়াটসঅ্যাপে সেন্ড করে, দীপক মেসেজটা দেখে কেসরিকে বলে, ওয়াচম্যান বলছে আপনি নাকি হোটেলে লেট নাইটে যেতেন আর সকাল হওয়ার আগেই চলে আসতেন। কেসরি অনেক রেগেমেগে বলে, মদ খেয়ে টাল হয়ে আছে মনে হয়, তার জন্য এসব উল্টোপাল্টা বকছে। নেগি সাহেব, কান খুলে শুনে রাখুন, এসব ফাজলামি বাদ দিয়ে যখন আপনার হাতে সঠিক তথ্য প্রমাণ থাকবে তখনই আমার কাছে আসবেন। আমি আপনার পাগলামির জন্য আমার সময় নষ্ট করতে পারবো না। দীপক বলে, ওয়ার্ডেনের ফোন মিলে বা নাই মিলে, তবে আপনার সাথে এর পরের বার যখন দেখা হবে। আর কিছু না বলেই দীপক আর ডিমরি সেখান থেকে বেরিয়ে পড়ে। সিন আসে পুলিশ স্টেশনে। দীপক এদের সবাইকে ডেকে এনে এক এক করে জিজ্ঞেস করে স্কুল থেকে তারা কে কি ইনফরমেশন পেল। লতা বলে, আমি হিমাকে জিজ্ঞেস করে জানতে পারি ওয়ার্ডেন বেশি ঝগড়া ঝামেলা করত, সেটা হোক কারণ বা অকারণ, আর ওয়ার্ডেন লাভ এট সাইড খুব ঘৃণা করত। এর জন্য একটি মেয়েকে স্কুল থেকেও বের করে দিয়েছিল, কারণ ওই মেয়ের সাথে শাহরুখ নামের একটা ছেলের সম্পর্ক ছিল। এরপর পান্থ বলে, আমি ওই প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, তবে লোকটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি যখন বললাম তাকে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাতে, সে আমাকে এটা ওটা বলে বাহানা দেয়, সিসিটিভি নাকি কাজ করছে না। দীপক বলে, কয়েকটা থাপ্পড় দিতে পারলি না, শালা সব বলে দিত। ডিমরি বলে, তীরযুগী কি ওখানেই ছিল? পান্থ বলে, ও ওই যে প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ওখানেই তো ছিল। ডিমরি বলে, তীরযুগীর কথা বলে মনে পড়লো স্যার, তীরযুগী একটা ভিডিও আমাকে দিয়েছিল, আমি দেখেছি, ওটাতে তেমন কিছুই নেই, আমি আপনার ল্যাপটপে ভিডিওটা ফরওয়ার্ড করে দিয়েছি। দীপক বলে, দাঁড়া 1 মিনিট, আমি আগে দেখে নেই। দীপক ভিডিওটা দেখে বলে, তুই কি বললি? ডিমরি বলে, আমি তো ভিডিওর খুঁটিনাটি সব দেখেছি, কিছুই নেই। দীপক বলে, এটা কি দেখছিস, কি চার্জে রাখা? এটা তো দীপক বলে, সব সময় ওইটা দেখো না যেটা দেখানো হচ্ছে, ওইটা দেখো যেটা লুকানো হচ্ছে। ভিডিও চলছে তার গতিতে, হঠাৎ ফোনটা বেজে ওঠে, আর ফোনটা ধরে প্রিন্সিপাল। তার স্পষ্ট কণ্ঠ বোঝা যাচ্ছে। ক্যামেরা যখন ঘুরে জায়গায় আসে, ফোন নেই। এটা দ্বারা কি বোঝা যায়? ফোন প্রিন্সিপাল সরিয়েছে। সিন আসে পরের দিন সকালে। দীপক আর ডিমরি স্কুলে এসেছে। দীপক ডিমরিকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয় খোঁজখবর নিতে, আর সে ওয়ার্ডেনের রুমের চারপাশ একটু কড়া নজর দিয়ে দেখতে থাকে। একটা সময় সে রুমের জানালার নিচে একটা সিরিঞ্জ খুঁজে পায়। এরপর ভেতরে গিয়ে সে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। একটু পর ডিমরি এসে বলে, স্যার আজ প্রিন্সিপাল স্কুলে আসেনি,
তীরযোগী বলল বাইরে নাকি কোথাও গেছে, আজ আসবে কিনা তাও বলতে পারছে না। দীপক বলে এই রুমে কারো মৃত্যু হয়েছে, কিন্তু এখনো কেন রুমটা সিল করা হয়নি? আরে তোরা কি রে, আমি বুঝি না। ডিমরি বলে স্যার কেস ওভার হয়ে গিয়েছিল না, তো যখন বডি হ্যান্ড ওভার করে দেওয়া হলো তখন আমরা ভাবলাম রুমও হ্যান্ড ওভার করে দেই। দীপক বলে পোস্টমর্টমের রিপোর্ট আসার পর যখন দেখলি ডেথটা আনন্যাচারাল তখন তো রুমটা সিল করতে পারতি। ডিমরি বলে থিপাতি লতা এখানেই আছে, আমি বলছি তাদের রুমটা সিল করে দিতে। দীপক বলে আর ওই ওয়ার্ডেনের অ্যাসিস্ট্যান্ট কি কি যেন নামটা? ডিমরি বলে হিমা, হ্যাঁ ওকেও আসতে বলো। তো ডিমরি পান থিপাতি রুমটা সিল করার কাজে লেগে যায়। এদিকে লতা হিমাকে ডেকে নিয়ে আসে। দীপক হিমাকে জিজ্ঞেস করে সঙ্গীতা ম্যাডাম আর তোমার সম্পর্ক কেমন ছিল? সত্যি কথা বলবে কিন্তু। হিমা বলে তার কথা মতো চললে কোনো অসুবিধা হতো না, আর না হলে ওয়ার্ডেন ম্যাডাম যে কোনো কিছু করতে পারতেন। দীপক বলে ওই যে কি, হ্যাঁ শাহরুখ আর কাজলের লাভ স্টোরি কেমন ছিল? হিমা বলে ও বুঝেছি, দিয়া রজতের কথা বলছেন। দিয়াকে তো ম্যাডাম স্কুল থেকে বের করে দিয়েছিলেন, আর রজত এখানেই পড়াশোনা করছে। দীপক বলে কেন দিয়াকে স্কুল থেকে বের করে দিয়েছিলেন? হিমা বলে আসলে ম্যাডাম ছেলে আর মেয়ের সম্পর্কটা মেনে নিতে পারতেন না। দীপক বলে বন্ধু তো বন্ধুই হয়, এখানে উনার সমস্যা কোথায়? এরপর দীপক স্কুলের মিউজিক টিচার নাতাশার কাছে চলে যায়। দীপক বলে সঙ্গীতা ম্যাডামের সম্পর্কে কিছু জানার ছিল, যদি আপনি বলেন। নাতাশা বলে সঙ্গীতা ম্যাডাম কেমন ছিলেন তা যদি বলতে যাই, উনার জীবনে উনার নামটা ছাড়া আর কিছুই ছিল না। উনি কোনো কিছুতেই খুশি ছিলেন না, এমনকি নিজেকে নিয়েও। ম্যাডাম কিরকম জানি পুরনো জেনারেশনের মতোই ছিলেন। আর ওই দুটো বাচ্চা দিয়ার রজত দুজনই আমার কাছে অনেক স্পেশাল ছিল। রজত অসাধারণ কিবোর্ডে টাইপিং প্লে করতে পারত, আর দিয়া গান গাওয়ার জন্য আমার কাছে অনেক স্পেশাল ছিল। রজত কিন্তু অনেক ভালো মোটিভেশনাল স্পিচও দিতে পারত, আপনি একবার শুনে দেখবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যান, আমি লিংক সেন্ড করছি, শুনলেই বুঝতে পারবেন। দীপক এরপর ডিমরিকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে, কারণ তারই একজন লোক নাম বিল্লা কল করে বলেছে তাড়াতাড়ি তার আড্ডাতে দেখা করতে। কি খবর আছে? রাতের বেলা দীপক লোকটার আড্ডার সামনে এসে তার সাথে দেখা করে। দীপক বলে শুন, যদি ইনফরমেশনের মাঝে দম না থাকে তবে কিন্তু তোর চামড়া পিটিয়ে তুলে নেব। বিল্লা বলে আজ পর্যন্ত কখনো কি দম ছাড়া ইনফরমেশন পেয়েছেন যে আজ পাবেন? শুনুন, যেদিন থেকে ওই প্রতিবন্ধী স্কুলের ওয়ার্ডেন মারা গেছে ওই দিন থেকে জনি কিরকম জানি হয়ে গেছে। সকাল দুপুর রাত কোনো টাইম নেই, অল টাইম খেয়েই চলেছে। অনেকবার তো আমি নিজেই শুনেছি কারোর সাথে ওয়ার্ডেনের নাম নিয়ে কথা বলতে। দীপক বলে হয়তো এদের দুজনের মধ্যে কোনো ঝামেলা আছে, দেখতে হবে। হ্যাঁ স্যার, টাকা পয়সার মনে হয় কোনো ঝামেলা আছে। এরপর দীপক বিল্লার কাছ থেকে জনির ইনফরমেশন নিয়ে এদের সবাইকে সাথে করে জনির কাছে চলে যায়। এরপর সিন আছে পুলিশ স্টেশনে। জনিকে দীপক অ্যারেস্ট করে নিয়ে এসেছে। প্রথম দিকে সে তো কিছুই জানে না বলে ভান করছিল। দীপক আর ডিমি যখন একটু কড়া হয়ে দাঁড়ায় আর কয়েকটা থাপ্পড় দেয়, একে একে সোনার চান্দু সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে সেবাদাম এই স্কুলের জমিটা রাউতুর বিলির মধ্যে বর্তমানে প্রাইমল্যান্ড হয়ে গেছে। এই জায়গার উপর আমার অনেক বছর ধরে নজর। এর জন্য আমি অমুক জায়গায় একদিন কেসি সাহেবকে দেখা করতে বলি। কেসি সাহেবের সাথে ওই দিন ওখানে ওয়ার্ডেনও এসেছিল। কেসি তো কোনোভাবেই জায়গাটা আমাকে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু ওয়ার্ডেন পরবর্তীতে আমার সাথে কন্ট্রাক্ট করে জানায় কেসি তার সব কথা শুনে। তাই আমি যদি তাকে 40 লক্ষ টাকা দেই তো সে আমাকে এই স্কুলের জমি পাইয়ে দিতে পারবে। এর জন্য আমি তাকে 20 লক্ষ টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম। আজ 1 বছর হয়ে গেল, সে আমাকে জমি দেবে কি, কথা বলা, দেখা করা, এমনকি ফোন করলে ফোনটা পর্যন্ত ধরে না, সবকিছু বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে পুরো কেমন জানি বদলে গেছে। দীপক বলে এর জন্য তুই তাকে মেরে ফেলেছিস। তাকে অনেক মারধর করে দীপক আর ডিমরি, কিন্তু সে বারবার এটাই জানায় ওয়ার্ডেনকে সে মারেনি। সিন আসে পরের দিন স্কুলে। দীপক এদের সবাইকে নিয়ে ওয়ার্ডেনের রুমে গিয়ে তল্লাশি চালায়। কিছু সময় খোঁজাখুঁজি করে তারা যেমন সেখানে ওয়ার্ডেনের ফোনটা খুঁজে পায়। জনির কথা মতো 20 লক্ষ টাকার জায়গায় 30 লক্ষ টাকা আর অনেক সোনা পায়। দীপক টাকা কাউন্ট করে এসবের ভিডিও বানিয়ে রাখতে বলে, আর ডিমরিকে বলে ফোনটা অন করতে। ডিমরি ফোনটা অন করে বলে ফোনটাতে কিছুই নেই স্যার। দীপক বলে নিশ্চয়ই তারা এটা বুঝে গেছে, তার জন্য ফোনটা আগেই এখানে এনে রেখে দিয়েছে। আচ্ছা, ফোনটা ডাটা রিকভারি করার জন্য পাঠিয়ে দে। এরপর দীপক ডিমরিকে নিয়ে সোজা চলে যায় কেসরির বাড়ি। কেসরি দীপককে দেখেই বলে কি আবার কি প্রমাণ নিয়ে এসেছেন এবার? দীপক বলে 30 লক্ষ টাকা ওয়ার্ডেনের রুম থেকে পাওয়া গেছে।
গেছে। কেসরি বলে, আমি এসব টাকার বিষয়ে কিছু জানি না। দীপক বলে, জনি 1.5 বছর ধরে সেবাদাম স্কুলের জায়গাটা দেওয়ার জন্য আপনার উপর প্রেসার দিচ্ছে। হয়তো এই প্রেসারটা আপনার উপর পড়েনি, কিন্তু তার জীবনটা ধ্বংস করে দিয়েছে। কেসরি অনেক রেগে বলে, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডাইরেক্ট বলে দেন না আমি সঙ্গীতাকে মেরেছি। দীপক বলে, এটাও অস্বাভাবিক কিছু না। কেসরি বলে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি আপনার সীমা ক্রস করে ফেলছেন। দীপক বলে, যতদিন না কেসটা সলভ হচ্ছে আপনি এখান থেকে 1 ইঞ্চিও লড়তে পারবেন না। এটা বলেই তারা দুজন এখান থেকে চলে যায়। সিন আছে একটা মাঠে, যেখানে আজ একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, কিন্তু দীপক এখানেই বসে আছে। ডিমরি দীপককে বলে, স্যার বিল্লা কল করেছে। বিল্লা বলে, স্যার আপনি বলেছিলেন না সিকন্দরের খবর নিতে, আমি তার খোঁজ পেয়েছি, সে অমুক জায়গায় আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। দীপকের পর এদের সবাইকে নিয়ে বিল্লার কথা মতো সেই জায়গায় চলে যায় আর সিকন্দরকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর জনিকে যখন তারা সিকন্দরের সামনে আনে, জনির ফেসটা দেখেই বোঝা যায় এখানে কিছু তো একটা মাসলা অবশ্যই আছে। দীপক জনির কল রেকর্ড বের করে জনিকে বলে, যেদিন ওয়ার্ডেনের মৃত্যু হয়েছিল সেদিন তোর আর সিকন্দরের 23টা কল হয়েছিল, তো ভালোই ভালো সত্যিটা বলে দে। জনি বলে, আমার টাকা ওয়ার্ডেন ফেরত দিচ্ছিল না দেখে আমি সিকন্দরকে শুধু বলেছিলাম ওয়ার্ডেনকে ভয় দেখাতে। এই স্কুলের ল্যান্ডটা এখন কোটি কোটি টাকার সম্পদ, এর পেছনে শুধু আমি না, রোশান বিল্ডার, হোম মিনিস্টার সবাই এই ল্যান্ডটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। আমার যেরকম ওয়ার্ডেনের সাথে সম্পর্ক ছিল, এরকম রোশান বিল্ডারেরও স্কুলের প্রিন্সিপালের সাথে সম্পর্ক ছিল। প্রিন্সিপালকে অনেক টাকাও খেয়েছে স্যার। দীপক জনির কথাগুলো শুনে প্রিন্সিপালের উপর তার সন্দেহ আরো বেড়ে যায়। পরের দিন সকালে তারা আবার স্কুলে আসে। ডিমরি যখন প্রিন্সিপালের রুমে যায় তখন দেখে তীরযুগী প্রিন্সিপালের চেয়ারে বসে বেটাগিরি করছিল। ডিমরিকে দেখে তীরযুগী তার কাছে আসে। ডিমরি যখন জানতে চায় প্রিন্সিপাল কোথায়, তখন তীরযুগী বলে, আরে উনি তো উনার গ্রামের বাড়ি গেছেন, আসতে বললেন 3-4 দিন সময় লাগবে। ডিমরি বলে, আচ্ছা তোকে একটা কাজ দেই, তুই তোর মতো করে এটা খুঁজে বের কর, এই স্কুলের জায়গাটা কি ড্রিল করা হয়েছে? তীরযুগী বলে, আচ্ছা আমি দেখছি। এদিকে দীপক পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎই তার চোখে পড়ে রজত, তাই সে রজতের কাছে গিয়ে বসে। দীপক বলে, কি মোটিভেশনাল স্পিচ দাও, অসাধারণ। এরপর তারা দুজন একে অন্যের সাথে কথা বলে পরিচিত হয়। দীপক বলে, এখানে একা বসে আছো কেন? রজত বলে, সবাই তো ক্লাসে এখন। দীপক বলে, তো তুমি কেন গেলে না? রজত বলে, আজ ক্লাসে যেতে মন চাইছে না। দীপক বলে, মন চাইলেই কি যাওয়া যায়? আমাকে নাতাশা ম্যাডাম সব বলেছেন, দিয়াকে ছাড়া তুমি কিভাবে ক্লাস করবে? আচ্ছা দিয়ার কবে স্কুলে আসবে? রজত বলে, সে আর স্কুলে আসবে না, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এতে আমি মনে করি ভালোই হয়েছে। দেখুন স্যার, দিয়া যদি স্কুলে না পড়ে আমার কষ্ট হলেও নিজেকে সামলে রাখতে পারবো, কিন্তু সে যদি আমার বন্ধুর মতো এই পৃথিবীতেই না থাকে আমি বাঁচতে পারবো না স্যার। দীপক বলে, বন্ধু মানে তোমার বন্ধুর কি হয়েছে? তবে দীপককে রজত এই বিষয়ে স্পষ্ট কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তো গাইস, কপিরাইট সমস্যা থাকার কারণে আজকের এই এক্সপ্লেনেশনটা এখানেই শেষ করতে হচ্ছে। এর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমরা আপলোড করছি। তো নিজের কেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।